আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন। এই ক্লাসে এখন তোমাদের যে আলোচনা যশোর বোর্ড 2022 এই প্রশ্নটা তোমাদের বল চ্যাপ্টার থেকে আসছিল। সে এখন আমরা এটা আগে উদ্যোগ লিখবো, তারপরে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং অঙ্ক। চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন। একশো 96 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 2 নিউটন কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে দেওয়া হলো। পঞ্চাশ মিটার এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। প্রশ্ন, ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। প্রযুক্ত আমরা জানি প্রযুক্ত বলের মান হলো ঘর্ষণ বল প্লাস ঘর্ষণবিহীন বল। প্রযুক্ত বল সমান বল প্লাস বল। ঘর্ষণ বল আমাদের 2 নিউটন দেওয়া আছে। ঘর্ষণবিহীন বলটা এম এ এই সূত্র দিয়ে সেটা বের করতে হবে। এখানে আমাদের ঘর্ষণবিহীন বল যদি বের করতে হয়, বল দরকার আর ত্বরণ দরকার, রাস্তার ত্বরণ দরকার আর বল। তো আমরা প্রথমে বলটা হিসাব করব। ট্রলির ওজন হলো ডব্লিউ সমান 196 নিউটন। সুতরাং ট্রলির ভর এম সমান ডব্লিউ বাই জি। অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ দেই, কারণ ডব্লিউ সমান হলো এমজি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই আমরা একশো 96 ভাগ 9.8 20 কেজি। ট্রলির ভর আমরা পাই গেছি 20 কেজি। ওজনকে 9.8 অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ দিলে বল পাওয়া যায়। ঠিক আছে, তো এখন আর দরকার কি, আমরা বল পাই গেছি। আর দরকার কি, ওই যে ত্বরণটা যদি বের করতে হয়, তাহলে এই যে রাস্তা ঠেলে 10 সেকেন্ডে কিন্তু 50 মিটার দূরত্বে নেওয়া হয়েছে।
10 সেকেন্ডে যদি 50 মিটার দূরত্ব নেয় সেখান থেকে আমরা ত্বরণটা নিতে পারবো, কারণ এস এর সমান হাফ এটি স্কোয়ার, ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। তাইলে এস হলো 50 মিটার, এ ইন্টু 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব যদি নেই তাহলে 10 স্কোয়ার। এখান থেকে আমরা ত্বরণটা নিতেছি 102 দ্বারা গেলে 50 এ, তার মানে এ হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা ঘর্ষণবিহীন বলটা বের করার জন্য বর দরকার। এই ওজনটাকে আমরা অভিজ্ঞ সূত্র দিয়ে ভাগ দিয়ে আমরা বরটা নিয়ে গেছি 20 কেজি পাইছি আমরা ট্রলির ভর। এখন আরো দরকার এই যে রাস্তা মানে ত্বরণটা আমরা মানে করতে এই ট্রলিটাকে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে দেওয়া হয়েছে 2 নিউটন ঘর্ষণযুক্ত নিয়ে যেতে, তাই না? সেখান থেকে আমরা এই যে দূরত্ব থেকে যেহেতু আদি বেগ 0, তাহলে হাফ এটি স্কোয়ার আমরা বলতে পারি। তাহলে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, তাহলে এস হইল 50 মিটার, এ হইল ত্বরণ, আর এখানে টি হইল টাইম মানে 10 সেকেন্ড। টাইমে কিন্তু এখানে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে আমরা ত্বরণ নিতে হবে। ত্বরণ পাইছি 1 মিটার পার স্কোয়ার। তুমি ত্বরণও পাইছো, বর পাইছো, তো ত্বরণ এবং বর গুণ করলে ঘর্ষণবিহীন বল পাওয়া যাবে, তাই না? তাহলে ঘর্ষণ বল হলো 2 নিউটন, ঘর্ষণবিহীন বল বর ইন্টু ত্বরণ, 2 নিউটন প্লাস বর হইল 20 কেজি, ত্বরণ পাইছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 20 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারো 20 নিউটন। এগুলো প্রযুক্ত বল। প্রযুক্ত বল যদি চাওয়া হয় তাহলে অবশ্যই লিখতে হবে ঘর্ষণ বল প্লাস ঘর্ষণবিহীন বল। আমাদের রাস্তার ঘর্ষণ এই যে মেঝেতে মানে রাস্তা, সেখানে ঘর্ষণ বল হলো 2 নিউটন, ঘর্ষণবিহীন বল এম এ বর ইন্টু ত্বরণ, বর আমরা হিসাব করেছি, ত্বরণ হিসাব করেছি আলাদাভাবে। এখন বর ইন্টু ত্বরণ হিসাব করে ঘর্ষণবিহীন বল নিল 20 নিউটন, ঘর্ষণযুক্ত বল হলো 22 নিউটন হলো প্রযুক্ত বল। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রযুক্ত বল হিসাব করতে পারি। পরের প্রশ্ন, বল অপসারণ করা হলো। বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পর গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে তোমাদের এই প্রশ্ন বলছে বল অপসারণের পর এই যে বল প্রযুক্ত বল যদি অপসারণ করা হয় তখন গাড়িটা পরবর্তীতে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে
পারবে কিনা আমরা একটু চিন্তা করি। এখানে মনে করো প্রথম 10 সেকেন্ডে কিন্তু 50 মিটার দূরত্ব গেল, তাই না? ঘর্ষণ বল কিন্তু আছে 2 নিউটন, আর প্রযুক্ত বল পাইছি কত? 2 নিউটন, আর ঘর্ষণবিহীন বল হইল 20 নিউটন, তাই না? আর এখানে ব্যাগটা কত হবে? এই যে ট্রলিটা 50 মিটার দূরত্ব অতিক্রম করলো এ বিন্দু থেকে বি বিন্দু তে, তো 50 মিটার দূরত্ব অতিক্রম করার পরে আমরা এখন বলবো যে ট্রলির ব্যাগ কত ছিল, মানে এ থেকে বি বিন্দুতে যদি আমি 50 মিটার দূরত্ব অতিক্রম করি, সেখানে কিন্তু দুই ধরনের বল আছে, ঘর্ষণবিহীন বল এবং ঘর্ষণ বল, তাই না? এখন 10 সেকেন্ডে কত দূর গেল, আমরা ব্যাগ কত হবে এটা আমরা হিসাব করবো। ব্যাগ বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ আদি বেগ 0। এখানে ত্বরণ কিন্তু ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইম হলো 10, এখানে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখানে তার ব্যাগ হইল 10 মিটার পার সেকেন্ড। এখন শুধু ঘর্ষণ বল 2 নিউটন, বল যদি অপসারণ করা হয় শুধু ঘর্ষণ বল এখানে থাকবে, এখানে কিন্তু আর প্রযুক্ত বল নাই, মানে ঘর্ষণবিহীন বলটা নাই। এই ঘর্ষণবিহীন বল 20 কিন্তু নাই, শুধু ঘর্ষণ বলটা আছে। এখন ব্যাগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড, 50 মিটার দূরত্ব অতিক্রম করার সময় 10 সেকেন্ডে ছিল 10 মিটার পার সেকেন্ড। এখন ঘর্ষণ বল শুধু আছে, এখন কিন্তু বল অপসারণ করা হয়েছে। এখন এই 10 মিটার পার সেকেন্ড থেকে এই ঘর্ষণ বল 2 নিউটনের সাহায্যে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা আমরা এখন মনে করি। এখানে থামলো, এখানে যদি থামে শেষ বেগ কত হবে? বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাই না? আর এই যে ব্যাগটা এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন আসে তখন কিন্তু এটা শেষ বেগ ছিল, এখানে আদি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, তাই না? 0 থেকে হয়েছে 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড থেকে হয়েছে 10 মিটার পার সেকেন্ড, 50 মিটার দূরত্ব অতিক্রম করতে, তাই না? এখন এই 10 মিটার পার সেকেন্ড থেকে ব্যাগ কিন্তু হ্রাস পাইতে 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 শুধু ঘর্ষণ বল আর ঘর্ষণবিহীন বল কিন্তু নাই, হ্রাস পাইতে পাইতে এক সময় মনে করছি বিন্দুতে থেমে গেল। থামার পরে কিন্তু শেষ বেগ হয়ে যাবে 0। তাহলে এই বেগটা কি? এটা কি বি নাকি এটা হয়ে যাবে আদি বেগ, তাই না? এটা হবে তখন আদি বেগ, আর এটা হয়ে যাবে শেষ বেগ। থামার জন্য শেষ বেগ হয়ে যাবে 0। এখন বলতে হবে এই থামতে 600 মিটার দূরত্ব এই ট্রলি এখন শুধু ঘর্ষণ বলের সাহায্যে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, এখন আমরা এই দূরত্ব হিসাব করব। এখানে ঘর্ষণ বল থেকে আমাদের ত্বরণটা যদি দূরত্ব হিসাব করতে চাই, ত্বরণটা নিতে হবে। এই ত্বরণ কিন্তু অবশ্যই মাইনাস হবে, কারণ ব্যাগ এখানে হ্রাস পেয়ে থামবে 0 হয়ে গেছে। লাস্টে যখন থামবে, ট্রলি থামবে, তখন কি শেষ বেগ কি 0, এটা হয়ে যাবে আদি বেগ। এখন এ থেকে আমরা ত্বরণটা নিব, ত্বরণের সাহায্যে আমরা এই দূরত্বটা নিব, কত মিটার দূরত্ব পরে ট্রলি থামছে, 600 মিটার যেতে পারবে কিনা। এখন আমরা সেখান থেকে আমরা ত্বরণটা নিব। দুই নিউটন ঘর্ষণ বলে ত্বরণ কি হবে? F/m 2 নিউটন, m কিন্তু 20 কেজি, তাই না? তাহলে কত পাইছ? 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ঘর্ষণযুক্ত বলের থেকে তুমি ত্বরণটা নিছো, এই ত্বরণটা অবশ্যই মাইনাস হবে, কারণ ব্যাগ তো
এখন হ্রাস পাবে, হ্রাস পেয়ে জিরো হবে, এই জন্য এই ত্বরণটা হবে মাইনাস। ঘর্ষণ বল থেকে এই ত্বরণ যে হয় এটা মাইনাস, ঠিক আছে? কারণ কি এখানে ব্যাগ হ্রাস পাচ্ছে, ঘর্ষণ বল ছাড়া আর কিছু অন্য কোনো বল নাই, সেই জন্য এই ত্বরণটা হবে অবশ্যই মাইনাস। আমাদের ট্রলির বর কিন্তু ছিল 20 কেজি, এই বর দিয়া বলের ভাগ দিলে ত্বরণ পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এটা ত্বরণ একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমরা এই ঘর্ষণযুক্ত রাস্তার মেঝের ত্বরণটা আমরা পাই গেছি, বেগও পাই গেছি, শেষ বেগ কিন্তু জিরো। এখন আমরা তার দূরত্ব নির্ণয় করতে পারবো। বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এস হলো এখানে শেষ বেগ, বি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আদি বেগ, এটা কিন্তু আদি বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। ত্বরণের সমান মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দূরত্ব এস ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, এগুলো ত্বরণ। এখন আমরা এই মানগুলো বসাবো। এটা হলো আদি বেগ, শেষ বেগ, ট্রলির শেষ বেগ হলো বি, যেহেতু থামবে এখানে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, এটা হবে তার আদি বেগ, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড আমরা আদি বেগ। এখান থেকে আমরা ত্বরণ নিছি, এই যে মেজের ঘর্ষণ বলের যে ত্বরণ, ঘর্ষণ বলের জন্য ত্বরণ হবে মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা এসে করছি। আর এই যে এখান থেকে এখানে যাইতে যে দূরত্ব এস, আমরা এখন হিসাব করবো। শেষ বেগ 0, 10 মাইনাস 0.1 ইন্টু এস, তাহলে আমরা বলতে পারি মাইনাস 100 সমান এস। আমরা পাইছি 500 মিটার। তো টলে এই ঘর্ষণযোগ্য রাস্তা শুধু ঘর্ষণ বল নিয়ে এখানে কিন্তু বল অপসারণ করেছে। বল অপসারণের পরে ট্রলিটি আমরা লক্ষ্য করলাম যে 10 মিটার পার সেকেন্ড থেকে শুধু ঘর্ষণ বলের সাহায্যে সিমিতে গিয়ে সেটা থামতে থামতে গিয়ে শুধু 500 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে, শুধু 500 মিটার, তার মানে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না, ঠিক আছে? এই হলো এই যে নিয়মের অঙ্ক যদি আসে তোমরা এইভাবে করতে পারো। পরবর্তী প্রশ্ন, ভরবেগ কাকে বলে? পরের প্রশ্ন হলো তোমাদের ক, ভরবেগ কাকে বলে? ভরবেগ পি সমান এম বি, তার মানে বস্তুর ভর ইন্টু বেগ। ভর যদি হয় কেজি, বেগ যদি হয় মিটার পার সেকেন্ড, তার মানে ভরবেগ হবে কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগের একক হবে কেজি মিটার পার, যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ড, ভরবেগ হলো কেজি, তার মানে কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ভরবেগ। পরের প্রশ্ন হলো চলন্ত রিক্সা থেকে লাফ দিলে সামনের দিকে দৌড় দিতে হয় কেন?
দিতে হয় কেন ব্যাখ্যা করো। আমরা জানি এখানে আমরা যখন নাকি রিক্সাতে উঠি, রিক্সা কিন্তু চলন্ত, তাই না? তো চলন্ত রিক্সা থেকে যদি আমরা নামিয়ে তখন কি আমরা সামনের দিকে একটু দৌড় দিই, কারণ এর জড়তার ব্যাপার আছে। যদি আমরা বাস থেকে চলন্ত বাস থেকে নামিয়ে, চলন্ত ট্রেন থেকে নামিয়ে আমরা সামনে একটা দৌড় দিই, কারণ যদি স্থির অবস্থা থাকি হঠাৎ করে নামার পরে গতিশীল একটা ট্রেন বা বাস বা রিক্সা থেকে নামার পরে আমরা মানে স্থিতিশীল থাকি, তখন শরীরে একটা ঝাঁকুনি সৃষ্টি, কারণ গতি জড়তার জন্য। কারণ ট্রেনটা বাসটা রিক্সাটা তো গতিশীল ছিল, তার গতি জড়তা কিন্তু থেকে গেছে শরীরের মধ্যে। এই জন্য ভারসাম্য রক্ষার জন্য, শারীরিক ভারসাম্য রক্ষার জন্য আমরা একটা দৌড় দিই, দৌড় দিয়ে নামি, নামার পরে একটু দৌড় দিই। বাসের থেকেও নামার পরে একটু দৌড়ের মধ্যে থাকি। ট্রেন থেকে নামার সময়, চলন্ত ট্রেন থেকে নামার সময় আস্তে করে একটু দৌড়ের মধ্যে থাকি, কারণ শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য। ঠিক আছে? দৌড় না দেয় ভারসাম্য ঠিক থাকবে না, ফলে শরীর আহত হওয়ার সম্ভাবনা থাকে। এর হলো জড়তা, স্থিতি জড়তা এবং গতি জড়তা। গতি জড়তা বলছে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাবে, আর স্থিতি জড়তা বলছে স্থির বস্তু স্থির থাকতে চায়। তাই স্থিতি জড়তা এবং গতি জড়তা এনে তা শারীরিক ভারসাম্য নষ্ট করতে পারে, ফলে শরীর আহত হতে পারে। এই জন্য আমরা দৌড়ে চলন্ত রিক্সা থেকে, চলন্ত বাস থেকে, চলন্ত জিনিস থেকে নামার পরে আমরা চলন্ত অবস্থায় থাকি, দৌড়ে থাকি, তাই না? এগুলো শারীরিক ভারসাম্য রক্ষার জন্য, কারণ গতি জড়তা এবং স্থিতি জড়তা ভারসাম্য নষ্ট করে দিতে পারে। ঠিক আছে? ফলে শরীর আহত হওয়ার সম্ভাবনা। সে আহত হওয়া থেকে রক্ষা করার জন্য, গতি জড়তা এবং স্থিতি জড়তা থেকে রক্ষা করার জন্য আমরা দৌড়ের মধ্যে থাকি। ওকে, আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ।